শুনছেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা গল্প আতঙ্কের রাত। গল্প পাঠে ঋতু চট্টোপাধ্যায়। সামগ্রিক ভাবনা ও পরিচালনা আর্য চ্যাটার্জি। গল্প আতঙ্কের রাত। সেদিন সকাল থেকেই মুষলধারায় বৃষ্টি হচ্ছিল। পথ ঘাট জলে ডুবে গিয়েছিল একেবারে। যানবাহন চলাচলে বিপর্যস্ত হয়ে পড়েছিল। অফিস কামাই করে ঘরে বসেছিলাম। হঠাৎ সন্ধেবেলায় অবনী এসে হাজির। চুল উস্কো খুস্কো, চোখ দুটো লাল। কতদিন দাড়ি কামাই। বললাম, কি ব্যাপার রে অবনী? অবনী একটু কথাও না বলে আমার ঘরে ঢুকে সোফায় গা এলিয়ে চুপচাপ বসে রইল। অবনী আমার বন্ধু। ও একজন প্রেস ফটোগ্রাফার। বিভিন্ন কাগজে ওর তোলা ছবি ছাপা হয়। খুবই স্মার্ট ও সুদর্শন যুবক। ত্রিবেণীতে গঙ্গার ধারে ওদের নিজেদের বাড়ি। সেখানেই থাকে এবং ডেলি প্যাসেঞ্জারি করে। অবনীর ওই রকম চেহারা দেখে বললাম, তোর কি হয়েছে অবনী? কি চেহারা তোর? অবনী তার করুণ চোখ দুটি তুলে আমার দিকে তাকিয়ে বলল, আমি বোধহয় বেশি দিন বাঁচবো না রে। কেন হঠাৎ এইরকম মনে হওয়ার মানে? অবনী বলল, তুই তুই ভূত বিশ্বাস করিস? না, তবে ভূতের নামে ভয় পাই, কিন্তু চাক্ষুষ দেখিনি বলে বিশ্বাস করি না। বাড়িতে আমি একদম টিকতে পারছি না। আজ কিছুদিন হলো আমার ঘরে অদ্ভুত অদ্ভুত সব কাণ্ড হয়ে যাচ্ছে। আমার এত ভয় করছে যে মনে হচ্ছে আমি 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 আত্মহত্যা করি। ওর কথায় শিউরে উঠলাম আমি। বললাম, ছি অবনী, ও কথা মুখেও আনতে নেই। কাপুরুষের মতন আত্মহত্যা করতে যাবি কেন? অবনী হঠাৎ বলল, আচ্ছা আমি আমি পাগল হয়ে যাইনি তো? আমি বললাম, মনে হচ্ছে তাই হয়েছিস। যাক, তোর ভাই কি করছে রে এখন? সে তো 2 মাস হলো দুর্গাপুরে চাকরি পেয়ে চলে গেছে। তুই তাহলে বাড়িতে একা? হ্যাঁ, কিন্তু বিশ্বাস কর, আজ কিছুদিন হলো বাড়িতে আমি কিছুতেই থাকতে পারছি না। আমার বড় ভয় করছে। ওখানে আমি প্রতি রাতে আর একজনের অস্তিত্ব অনুভব করছি। কে সে? জানি না আমি। তবে সে যে অশরীরী তা আমি ঠিকই বুঝতে পারি। আমি নিজেই তখন স্টোভে জল গরম করে চা বসালাম। তারপর 2 বন্ধুতে চা খেয়ে একটু আয়েশ করে গুছিয়ে বসলাম। অবনী বলল, আমি ভাবছি কিছুদিন তোর এখানেই থাকবো। তোর কোনো অসুবিধে হবে না তো? না না, অসুবিধা হবে না। তবে আমার মনে হয় তোর আমার কাছে থাকার চেয়ে আমারই বরং তোর ওখানে থাকা ভালো। এই খবরদার, ওখানে ওখানে কোনো মানুষ থাকতে পারে না। তুইও পারবি না। আমার মতো তুইও তাহলে পাগল হয়ে যাবি। আমি ভাবছি ওই বাড়িটা আমি বিক্রি করে অন্য কোথাও চলে যাব। হ্যাঁ, তোর ভাই আপত্তি করবে না? বোধহয় করবে না। ওকে সব কথা জানিয়েছি, চিঠি দিয়েছি। সামনের মাসে ও সোজা তোর এখানেই চলে আসবে। তারপর এখানে বসে আলোচনা করার পর যা হয় একটা কিছু ঠিক করে নেওয়া যাবে। ও বাড়িতে তোরা কতদিন আছিস বলতো? ওটা তো আমাদের পৈতৃক বাড়ি রে।
আমার বাবা আমার ভাইয়ের জন্ম তো ওই বাড়িতেই। তার মানে তার আগে আর কখনো ওরকম অস্তিত্ব অনুভব করিসনি, তাই তো? না না না, কখনো না, এমনকি দিন 15 আগেও না। আমি কিছুক্ষণ গুম হয়ে বসে রইলাম, তারপর বললাম, আচ্ছা ঠিক কি কি হয় বলতো? অবনী একবার হাতে ঘড়িটা দেখল, তারপর বলল, তুই যখন নিজেই যেতে চাইছিস তখন আমার মনে হয় আমার কথা না শুনে সবকিছু তোর নিজের চোখে দেখা বা অনুভব করাই ভালো। কেননা আমার সব কথা তুই বিশ্বাস করবি কিনা তা তো জানি না, তবে তুই গেলে আমি আমি খুশি হব। আমিও দেখতে চাই আমার ঘরে আর একজনের উপস্থিতিতে ও সব ঘটে কিনা। যদি চাস তো এক্ষুনি চ, লাস্ট ট্রেনটা তাহলে পেয়ে যাব। আমি বললাম, না, আজ এই দুর্যোগের রাতে না, কাল সকালে বরং দুজনে মিলে যাব। তারপর 2-1 দিন থেকে আবার তোকে সঙ্গে নিয়ে ফিরে আসবো। যতদিন তোর ভাই না আসে ততদিন তুই আমার কাছেই থাকবি। এই অবস্থায় তোকে একা থাকতে দেওয়াটা বোধহয় ঠিক হবে না। পবনী বলল, তাহলে তো খুবই ভালো হয় রে। আমার আমার এখন মাথা ঠিক নেই, বিশ্বাস কর। আমার ভালো মন্দর ভার এখন তোর হাতে ছেড়ে দিলাম। তবে এইও জেনে রাখিস, আমি আর আর কোনোদিনই একা থাকতে পারবো না। সব সময়ের জন্য একজন সঙ্গী আমার আমার অবশ্যই চাই। এরপর আমরা দুজনে অনেক রাত পর্যন্ত গল্প করে কাটালাম। তারপর আলু ভাজা আর গরম লুচি খেয়ে পাশাপাশি শুয়ে পড়লাম দুজন। শোয়ার পরেই ঘুম। ঘুম যখন ভাঙলো তখন তখন বেশ সকাল হয়ে গেছে। ঘুম থেকে উঠে অবনী বলল, বাবা, কতদিন যে এমন আরামে ঘুমিয়ে নেই। আমার তো একদমই ইচ্ছে করছে না এই অভিশপ্ত বাড়িতে ফিরে যেতে। আমি বাথরুমে গিয়ে মুখ হাত ধুয়ে এসে বললাম, তোর ওখানে যাবার গাড়ি কখন রে? সে বেলা 1টা। সে কি, সারাদিনের গাড়ি নেই? না, একটা ছিল সকালে, সেটা এতক্ষণে ছেড়ে গেছে। তা যাক, বেলা 1টার গাড়িতেই যাব। দুপুরে খেয়ে দিয়ে দুজনে হাওড়া স্টেশনে এলো। তারপর বারহাড়ুয়া প্যাসেঞ্জারে 3টের মধ্যেই ত্রিবেণী। সেখান থেকে রিক্সায় চেপে গঙ্গার ধারে ওদের বাড়িতে। বহুদিনের পুরনো বাড়ি, ছোট্ট, দোতলা। অবনীর সঙ্গে আমাকে আসতে দেখে আশপাশের লোকেরা এবং দোকানদাররা চাপা গলায় ফিস ফিস করে নিজেদের মধ্যে কি যেন বলা বলি করতে লাগলো। আমি তখনকার মতন আর চোখে সবকিছু দেখে নিলাম। তারপর অবনীদের বাড়িতে গিয়ে দোতলায় ও শোবার ঘরে ঢুকলাম। ল্যাবরেটরিটা নিচে, একপাশে খোলা ছাদ। ঘরের ভেতর থেকে গঙ্গা দেখা যায়, ছাদ থেকে শ্মশান। অবনীর বাড়িতে গিয়ে মুখ হাত পা ধুয়ে চা পর্ব শেষ করলাম। তারপর বললাম, অবনী, আমি না একবার আধ ঘন্টার জন্য বাইরে যাচ্ছি, তুই একা থাকতে পারবি তো? অবনী বলল, তা পারবো। এখানে দিনের বেলায় তো কোনো ভয় নেই, যা কিছু উপদ্রব সব হয় রাতে। তুই কিন্তু বেশি দেরি করিস না। আরে না রে বাবা, না, তোকে একা রেখে আমি কখনো বেশিক্ষণ বাইরে থাকতে পারি? আমি অবনীদের বাড়ি থেকে বেরোতে পাশের বাড়ির একজন বয়স্কা মহিলা আমাকে ডাকলেন, বাবা শোনো। আমি কাছে গেলে বললেন, তুমি অবনীর কে হও? আমি ওর বন্ধু হই।
কেন বলুন তো? তুমি এসেছো, খুবই ভালো হয়েছে। হঠাৎ কি যে হলো ছেলেটার! মাঝ রাত্রির হলেই চিৎকার করে আর ঘর ময় ছোটাছুটি করে। আমার মনে হচ্ছে কেউ কিছু খাইয়ে দিয়ে মাথাটা একেবারে খারাপ করে দিয়েছে ওর। তুমি বাবা ওর ভাইকে এখনই খবর দাও, আর পারো তো কোনো মানসিক রোগের ডাক্তার দেখাও। আমি সেই জন্যই এসেছি মা। বেশ করেছো বাবা, বেশ করেছো। ভদ্র মহিলার কাছ থেকে বিদায় নিয়ে আমি সেই দোকানগুলোর কাছে এলাম যেখানে একটু আগেই ওকে দেখে সকলে ফিসফিস করে কি সব বলাবলি করছিল। সেখানে আমি তাদের কাছে গিয়ে বললাম, আচ্ছা, আপনারা তো অবনীকে চেনেন, ও আমার বন্ধু হয়। একটু আগে আপনারা ওকে দেখে কি সব যেন ফিসফিস করে বলছিলেন, সেই জন্যই আমি আপনাদের কাছে এসেছি। কি ব্যাপার বলুন তো? আপনারা কি ওর মধ্যে কোনো ভাবান্তর লক্ষ্য করেছেন? আমি কিন্তু ওকে সম্পূর্ণ অপ্রকৃতিস্থ বলে মনে করছি। দোকানের লোকেরা বলল, হ্যাঁ, আমরা ওকে হঠাৎ ওরকম হয়ে যেতে দেখেছি, এবং সবচেয়ে আশ্চর্য ব্যাপার কি জানেন, ও প্রায় রাতেই চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। এমন সময় ওদেরই ভেতর থেকে একজন যুবক এগিয়ে এসে বলল, দাদা, আমি এক রাতের একটা ঘটনার কথা বলবো, শুনলে আপনি অবাক হয়ে যাবেন, ভাববেন মিথ্যে কথা বলছি। আমার কথা এরা কেউ বিশ্বাস করে না দাদা। সবাই হাসে, মনে করো আমি বোধহয় বানিয়ে বলছি। বেশ, তো শুনি না কি ব্যাপার। শুনুন তবে। সেদিন রাতে অবনীদা যখন চিৎকার করে অজ্ঞান হয়ে যায়, তখন আমি আর ওই পাশের বাড়ির বিষ্টুদা ছুটতে যাই। কিন্তু গিয়ে যা দেখলাম, তাতে তাতে তো গায়ে কাঁটা দিয়ে উঠলো। কি রকম? অবনীদা নিচের দরজায় খিল দিয়ে ওপরের ঘরের দরজাও বন্ধ করে শোয়। সেদিন অবনীদার চিৎকার শুনে আরে আমি আর বিষ্ণুদা ছুটতে গিয়ে নিচের দরজায় ধাক্কাধাক্কি করতে থাকি। বেশ কিছুক্ষণ ধাক্কা দেওয়ার পর দেখলাম দরজার খিলটা কে যেন খুলে দিল। আমরা তরতর করে সিঁড়ি বেয়ে উপরে উঠে গিয়ে দেখি উপরের দরজাটা খোলা, কিন্তু অবনীদার সাড়া নেই। তারপর হঠাৎ যেন জাদু মন্ত্র বলে আর একটা দরজা খুলে গেল। আমরা ওই ঘরের ভেতরে ঢুকে দেখলাম অবনীদা অজ্ঞান হয়ে পড়ে আছে। এখন আমার প্রশ্ন হচ্ছে এই যে বাড়িতে অবনীদা একা থাকে, সে বাড়ির বন্ধ খিল আমাদের ধাক্কাধাক্কির পর খুলে দিল কে? আমি অবাক হয়ে বললাম, স্ট্রেঞ্জ। যুবকটি বলল, অবশ্য আমারও বিষ্ণুদার এই কথা এখানকার কেউ বিশ্বাস করতে চায় না। আমি বললাম, দেখুন, আপনার কথা কেউ বিশ্বাস করুক আর নাই করুক, আমি করছি। তাই বলছি, আজ রাত্রে আপনাদের ভেতর থেকে একজনও যদি কেউ আমার সাথে যায় তাহলে খুবই ভালো হয়। আজ রাত্রে আমিও নিজের চোখে দেখতে চাই এখানে কি হয় না হয়। কিন্তু না, আমার কথায় কেউই রাজি হলো না। সবাই বলল, না দাদা, ও বাড়িতে রাত্রিবাস কিছুতেই করতে পারছি না, বলা যায় না। যদি সত্যি ভৌতিক ব্যাপার কিছু হয় তাহলে কার খুব কার ঘাড়ে চাপবে। তবে হ্যাঁ, যদি সেরকম ভয়াবহ কিছু দেখেন তাহলে চেঁচিয়ে ডাকবেন আমাদের। আমরা একজন না, সবাই ছুটে যাব। আর পারেন তো নিচের দরজাটার খিলটাও খুলে রাখবেন। আমি আচ্ছা বলে চলে এলাম। আমি যখন ফিরে এলাম তখন দেখি অবনী ছাদের আলসের ধারে চুপচাপ দাঁড়িয়ে আছে। এসে বললাম, কিরে, একা থাকতে ভয় করেনি তো? অবনী ঘাড় নেড়ে বলল, না, তবে মনে খুব একটা সাহসও পাচ্ছিলাম না, তাই বদ্ধ ঘরে না থেকে খোলা ছাদে এসে বসে আছি। বেশ করেছিস, এখন চল দেখি গঙ্গার ধার থেকে একটু বেরিয়ে আসি। কোথাও না,
এ দেখ, আকাশের অবস্থা দেখ। ওই নামলো বলে। তাহলে চল, ঘরে বসে রাতের খাওয়াটা তৈরি করা যাক। কি খাবি বল? স্রেফ ডিমের ঝোল আর গরম ভাত। আমরা দুজনে ঘরে ঢুকে স্টোভ ধরিয়ে ভাত বসালাম। সন্ধে উত্তীর্ণ হয়, রাত্রি হলো। ভাত হয়ে গেলে ডিম সেদ্ধ বসাচ্ছি, তেমন সময় শুরু হলো প্রবল বর্ষা। সে কি প্রচন্ড বৃষ্টি! গতকালের রেকর্ড বৃষ্টিকেও যেন হার মানায়। এরই মধ্যে আমি জিজ্ঞেস করলাম, অন্যদিন কি এমন সময় উৎপাত আরম্ভ হয়? কোনো ঠিক নেই। কখনো সন্ধ্যের পর থেকেই হয়, কখনো মাঝরাতে। অবশ্য তুই থাকার জন্য যদি না হয় তাহলে আলাদা কথা। আমি নিজের মনে নানান রকম কল্পনা করতে লাগলাম। এখানে কি ঘটে না ঘটে তাই নেই। অবনী এখনো পর্যন্ত আমাকে কিছু বলেনি। রাত তখন 10টা। এই পর্যন্ত সময়টা বেশ নিরুপদ্রবী কাটল। আমি আর অবনী একই তক্ত বসে একই বিছানায় দুজনে পাশাপাশি শুলাম। শুয়ে শুয়ে গল্প করছি, এমন সময় হঠাৎ লোডশেডিং হয়ে গেল। আর সঙ্গে সঙ্গে অবনী আমার কাছে ঘেঁষে সরে বলল, এবার এবার সে আসবে, নিশ্চয়ই আসবে। কে? আরে কে আসবেটা কি? অবনী চিৎকার করে উঠল, ওই ওই দেখ, ওই তো সে, ওই দেখ, ওই দেখ, দেখ দেখ দেখ। আমি শুয়ে শুয়ে জানলার দিকে তাকালাম। দেখলাম জানালার ঘষা কাছে ফ্রক পরা 14-15 বছরের একটি কিশোরী মেয়ে এলো চুলের ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। আমি কঠিন গলায় বললাম, কে তুমি? মেয়েটি নিরুত্তর। এমন সময় ঠক করে একটা দেশলাই জ্বালার শব্দ হলো। তারপরই দেখা গেল টেবিলের পাতিটা জ্বলছে। এ ঘরে আমি আর অবনী ছাড়া আর কেউ তো নেই। তাহলে কে জ্বাললো ওই বাতি? কে? আরে কে সে অশরীরী? ততক্ষণে ছায়া মূর্তি মিলিয়ে গেছে। আমরা দুজনে ভয়ে কাঠ। চারিদিক নিস্তব্ধ, নিঝুম। অবনী যেন নীল হয়ে গেছে। আমার সারা শরীর ঘেমে উঠল। এমন সময় দেখতে পেলাম একটা হাত সে পাতিটাকে তুলে নিয়ে দরজার কাছ পর্যন্ত গেল। তারপর কোমল গলায় একটি ডাক শোনা গেল, এসো। আমি অবনীকে বললাম, এই এই আয় তো, কোথায় নিয়ে যায় ও দেখি। অবনী বলল, না 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 না, খেপেছিস তুই। ও আমায় রোজ রাতে ওইভাবে ডাকে। আমি যাই না, আমি যাবো না। আয় না, আরে আয় বলছি। আমার বড় ভয় করছে, ভয় কি? আজ তো তুই একা না, আমি তো আছি সঙ্গে। এই আয় আয়। আমি প্রায় জোর করি ওর হাতটা ধরে টেনে তুললাম। তারপর টর্চটা নিয়ে দরজার দিকে এগোলাম। দরজার খিল আপনা থেকেই খুলে গেল। আলো আমাদের পথ দেখিয়ে নিয়ে চলল। সিঁড়ি দিয়ে নিচে নামলো আলোটা। তারপর নিজের ঘরের দরজার কাছে গেল। যে ঘরে অবনী ল্যাবরেটরি, সেই ঘরের কাছে থামলো আলোটা। ঘরে তালা দেওয়া ছিল, তালাটাও আপনি খুলে গেল। আমরা দুজনে ঘরে ঢুকলাম। বাতিটা একটা টেবিলের ওপর রেখে হাতটা অদৃশ্য হয়ে গেল, আর কারো অস্তিত্ব রইল না সেখানে। আমি বললাম, কি হলো? কথা কও। আরে কথা কইছো না কেন? বলো তুমি কে? অবনী যেন পাথর। আমারও হাত পা অবশ হয়ে এসছে। এমন সময় শুনতে পেলাম সেই কিশোরীর কণ্ঠস্বর, আমাকে কেন এখানে নিয়ে এসেছো? আমাকে মুক্তি দাও, আমাকে বন্দি করে রেখো না।
তোমাদের দুটি পায়ে পড়ি। আমি ভয়ে ভয়ে বললাম, কে তুমি? আমি শ্যামা। তুমি কোথায়? আরে, কে তোমাকে বন্দি করে রেখেছে? আমাকে দেখতে পাচ্ছ না? এই তো আমি এখানে। কণ্ঠস্বর শুনে ঘরের কোণের দিকে তাকিয়ে দেখলাম সে কিশোরীর জোছনার মতন হালকা শরীর অন্ধকারে ফুটে উঠল। কি করুণ তার মুখ। সে একটু একটু করে তার ছায়ার শরীর নিয়ে অবনীর টেবিলের দিকে এসে তারপর ড্রয়ার টেনে একটা খাম বার করে টেবিলের উপর রাখলো। রেখে আবার মিলিয়ে গেল অন্ধকার। আমি টেবিলের কাছে গিয়ে খামটা খুলতেই তার ভেতরে এই কিশোরীর একটি ফুল সাইজের ফটো দেখতে পেলাম। ফটোর দিকে তাকিয়ে আমি হঠাৎ দেখলাম ফটোর ছবির মুখটা কিরকম যেন বিকৃত হয়ে যাচ্ছে। ঠোঁট দুটো কাঁপছে, চোখ দুটো ঠেলে বেরিয়ে আসছে। কি বিভৎস সেই দৃশ্য! আরো দেখলাম ছবির গলার উপর একটা মোটা শক্ত দড়ির দাগ ফুটে উঠছে ক্রমশ। একসময় ফটোর ভেতর থেকে মেয়েটি চিৎকার করে বলে উঠল, এখনো হাঁ করে দাঁড়িয়ে দেখছোটা কি? আমার কষ্ট হচ্ছে না বুঝি? আমি যে আর সহ্য করতে পারছি না। তোমরা এক্ষুনি এটাকে নষ্ট করে দাও, এটাকে নষ্ট করে দাও, ছিঁড়ে কুটি কুটি করে আগুনে পুড়িয়ে দাও। আমি বললাম, তাহলে কি তোমার মুক্তি হবে? হ্যাঁ হ্যাঁ, চিরতরে মুক্তি পাবো আমি। আমি যে আমার অস্তিত্ব পৃথিবীর কোথাও এতটুকুও রেখে যেতে চাই না। কিন্তু কেন চাও না সে তোমাদের জানবার দরকার নেই। শুধু জেনে রেখো, যাদের ওপর অভিমান করে আমি আত্মহত্যা করতে বাধ্য হয়েছি তাদেরই দেয়ালে ছবি হয়ে আমি কিছুতেই টিকে থাকতে পারবো না। আমি সঙ্গে সঙ্গে ছবিটি ছেড়ে কুচি কুচি করে দেশলাই জেলে পুড়িয়ে ফেললাম। অবনীকে বললাম, এই ফটোটা তোর তোলা? হ্যাঁ হ্যাঁ, বছর 2 আগে তোলা। চোচুর আর হরিবাবুর মেয়ের ছবি ওটা। ওর জন্মদিনে তুলেছিলাম। কিছুদিন আগেই হরিবাবু কাঁদতে কাঁদতে এসে আমার হাত দুটি ধরে মেয়ের ছবিটি চাইলেন। জানালেন গত মাসে সামান্য একটু ভুল বোঝাবুঝির ব্যাপার নিয়ে মেয়েটিকে তিনি এবং তার স্ত্রী খুব বকাবকি করেন। তারপরই বিপর্যয়। মেয়েটি হঠাৎ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। কিন্তু বছর 2 আগে যে ছবি তোলা হয়েছিল সে ছবি হরিবাবু এতদিন বাদে নিতে এলেন কেন? বছর 2 আগে ছবিটা আমি তুলেছিলাম ঠিকই, তবে ছবি তোলার পর থেকে হরিবাবু টাকা দেওয়ার ভয় আমার সঙ্গে আর দেখা করেনি। আমিও ফটোর নেগেটিভটা ওয়াশ করে রেখে দিয়েছিলাম। এখন মেয়ের স্মৃতি রক্ষা করবার জন্য হরিবাবু ডাবল চার্জ দিয়ে ছবি নিতে এসেছেন। সম্পূর্ণ টাকাও দিয়ে গেছেন। কিন্তু মুশকিল হলো হরিবাবুর কাছ থেকে টাকা নিয়ে নেগেটিভটা কোথাও আমি খুঁজে পাচ্ছিলাম না। অবশেষে অনেক খোঁজাখুঁজির পর নেগেটিভটা পেলাম। কিন্তু এই ফটো তৈরি করতে গিয়ে যত বিপত্তি! বার নেগেটিভের ভেতর থেকে, ওই ফটোটার ভেতর থেকে মেয়েটি আমাকে শাসাতে থাকে, ভয় দেখায়। সেজন্য নিচের ঘরে ঢোকাই আমি আজকাল বন্ধ করে দিয়েছি। সেই নেগেটিভটা আছে 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 দেখি। অবনী নেগেটিভটা আমার হাতে দিতেই আমি সেটাকেও অগ্নিদগ্ধ করলাম। তারপর ধীরে ধীরে টর্চের আলোয় পথ থেকে দরজা বন্ধ করে উপরে চলে এলাম। সারা রাত ঘুম এলো না। শুয়ে শুয়ে অনেক গল্প করলাম দুজনে। বৃষ্টির বেগও কমল। ভোরবেলা চা করে খেলাম। ভোরের আগে কারেন্টটাও এসে গেল। অবনীকে বললাম, আজ একবার সময় মতন হরিবাবুকে টাকাটা তুই ফেরত দিয়ে আসবি, ঠিক আছে? বলবি নেগেটিভটা হারিয়ে গেছে। অবনী বলল,
হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। এরপরও অবনীর বাড়িতে আমি দিন দশেক ছিলাম, কিন্তু না, সে রাতের পর থেকে আর কোনো উপদ্রবী ওর বাড়িতে আর কখনো হয়নি। শুনলেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা গল্প আতঙ্কের রাত। গল্প পাঠে ঋত চট্টোপাধ্যায়। সামগ্রিক নির্দেশনা, ভাবনা ও পরিচালনায় আর্য চ্যাটার্জি।